RS বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত তৃতীয় শ্রেণী অর্থাৎ ক্লাস 3-র যে বাংলা পাঠ্য বইটি রয়েছে সেই ক্লাস 3-র বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত সোনা গল্পটি পাঠ করব এবং পাঠের মাধ্যমে এর বিষয়বস্তু পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করব খুব সহজভাবে। তো এই সোনা গল্পটি কার লেখা? সোনা গল্পটি গৌরী ধর্ম পালের লেখা। এই গৌরী ধর্ম পাল ছিলেন কে তার সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। গৌরী ধর্ম পাল ছিলেন একজন সংস্কৃতের অধ্যাপক। তিনি ছোটদের জন্য প্রচুর লেখালেখি করেছেন। তার ছোটদের জন্য লেখা বিখ্যাত কয়েকটি বইয়ের নাম হচ্ছে ঘোড়া যায়, 14 পিদিম, আশ্চর্য কৌটো প্রভৃতি। তো এইরকম একজন গুণী মানুষের লেখা গৌরী ধর্ম পালের লেখা সোনা গল্প আজকে আমাদের পাঠ্য। দেখো সোনা শব্দটির অর্থ কি? সোনা শব্দটির অর্থ দন্ত স্বরে সোনা এখানে নাই। সোনা শব্দটির অর্থ আমরা ধাতু বিশেষ অর্থে ব্যবহার করতে পারি, অর্থাৎ ধাতু একটা নির্দিষ্ট ধাতু, যে ধাতুটা অলংকার তৈরিতে ব্যবহৃত হয়। আর অলংকার কি? অলংকার আমাদের সৌন্দর্য বৃদ্ধি করে। আর এই কাহিনীর মধ্যে আমরা একজন মেয়ের নাম পাবো, একটি মেয়ের নাম পাবো, তার নামও কিন্তু সোনা। অর্থাৎ সোনা কিন্তু মানুষের নাম অর্থেও ব্যবহৃত হয়, আবার সোনা ধাতুর নামও আমরা জানি। তো সোনার আমরা দুটো অর্থ পেলাম, আর এই কাহিনীতেও আমরা সেই দুটো অর্থই পাবো। একটি মেয়ের নাম আমরা সোনা পাবো এবং সোনার একটা প্রসঙ্গ আসবে এই গল্পে। তো কথা না বাড়িয়ে চলে আসবো আজকের মূল গল্পটিতে। মূল গল্পটি শুরু করার আগে সকলের কাছে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। দেখো গল্পটি আমাদের কি বলা হয়েছে। চাষির মেয়ে সোনা চাষির ঘর আলো করে উঠোনে হামাগুড়ি দেয়। একটুখানি জায়গা মায়ে বাপে বেড়া দিয়েছে যাতে বাইরে বেরিয়ে না যায়। নরম লতা দিয়ে ঢেকে দিয়েছে পাছে মেয়ের হাতে পায়ে লাগে। ভালো করে বোঝো গল্পের কাহিনীটা। চাষির মেয়ে সোনা, অর্থাৎ সেই যে মেয়েটি রয়েছে, মেয়ে চরিত্র, তার নাম কি? সোনা। চাষির ঘর আলো করে উঠোনে হামাগুড়ি দেয়, অর্থাৎ তার বয়স তখন অনেক ছোট, সে তখন হাঁটাও শেখেনি, সে হামাগুড়ি দেয়। হামাগুড়ি কি? হাতে এবং হাঁটুতে ভর করে বাচ্চারা যে চলে সেটাকে বলা হয় হামাগুড়ি। তো চাষির ঘর আলো করে ছোট্ট মেয়ে সোনা হামাগুড়ি দেয়। একটুখানি জায়গা, অর্থাৎ তার বাবার একটুখানি জায়গা, সেই জায়গাটায় বেড়া দিয়ে ঘিরে দিয়েছে যাতে বাইরে বেরিয়ে না যায়, ছোট্ট সোনা যাতে বাইরে বেরিয়ে না যায়। আর সেই বেড়াটাকে নরম লতা দিয়ে ঢেকে দিয়েছে যাতে শক্ত বেড়ায় তার হাতে পায়ে লেগে কেটে না যায়। তারপরে দেখো সোনা একটু বড় হয়েছে। তারপরে গল্পের পরবর্তী অংশে কি বলা হচ্ছে? সোনা একটু বড় হয়েছে। মা ভাবে সোনার হাতে দুখানি কাকন দিলে বড্ড মানাতো। তাহলে সোনার মা কী ভাবে? সোনার মা ভাবে সোনার হাতে দুখানি কাকন দিলে, কাকন অর্থাৎ চুরি জাতীয় অলংকার বিশেষ যেগুলো মেয়েরা অলংকার হিসেবে পরে, হাতে পরা হয়। তো মা ভাবে সোনার হাতে দুখানি কাকন দিলে বড্ড মানাতো। তা কোথায় পাবে বলো? সোনার যা দাম, তাছাড়া চুরির ভয় আছে না। অর্থাৎ সোনার মা এটা ভাবে ঠিকই, কিন্তু পরোক্ষভাবে লেখক এটাও বলছেন যে তা কোথায় পাবে? তারা তো গরিব মানুষ, সোনার যা দাম, অর্থাৎ সোনার দাম অনেক বেশি, তারা গরিব মানুষ, সেই সোনাটা কিনবে কি করে? তাছাড়া চুরির ভয় আছে না, অর্থাৎ তারা ধরো কিনেও দিল কষ্ট করে, কিন্তু সেটা যদি চুরি হয়ে যায়, অর্থাৎ এটাই চিন্তা করে সোনার মা। সোনা কিন্তু এখানে একটা মেয়ে চরিত্র, যেটা গল্পের প্রধান চরিত্র। এই গল্পের প্রধান চরিত্র হচ্ছে সোনা, এটা মাথায় রাখবে। আছে সোনা উঠোনে খেলা করে, গায়ের সোনার রোদ লেগে ঠিক রয়ে, গা শুদ্ধ সবাই দেখে আর আশ্চর্যি মানে, গা শুদ্ধ সবাই দেখে আর আশ্চর্যি মানে। মা ঘরের পাট সারতে 14 বার এসে দেখে যায়। অর্থাৎ সোনার বাবা যেহেতু চাষি, সোনার বাবা মাঠে কাজ করতে যায়, আর সোনার মা যখন ঘরের কাজ করে তখন সোনা একা উঠোনে খেলা করে, আর তার গায়ে সোনার রোদ লেগে ঠিক রয়। এখানে কিন্তু সোনাটা কিন্তু রোদের কিরণ বা রোদের যে ঔজ্জ্বল্যতা সেটা বোঝাতে ব্যবহার করা হয়েছে। তো গায়ে সোনার রোদ লেগে ঠিক রয়, গা শুদ্ধ সবাই দেখে আর আশ্চর্যি মানে। মা ঘরের পাট সারতে 14 বার এসে দেখেছে। অর্থাৎ সোনার যে রূপ, অর্থাৎ ছোট্ট একটি মেয়ে, তার যে অপরূপ সৌন্দর্য এবং তার উপরে সূর্যের কিরণ লেগে তা যেন আরও অপরূপ হয়ে যায়। তো গ্রামের লোক, গা শুদ্ধ অর্থাৎ গ্রামের সমস্ত লোক যেই সোনাকে দেখে তারাই আশ্চর্য মানে, অর্থাৎ তার এই সৌন্দর্য দেখে আশ্চর্য হয়ে যায়। আর মা ঘরের পাট সারতে অর্থাৎ মা ঘরের নানাবিধ কাজ করতে 14 বার এসে দেখে যায়। 14 বার বলতে 14 বারই আসে তা নয়, বারবার এসে সোনাকে দেখে যায়, অর্থাৎ সতর্কতার জন্য সোনাকে দেখে যায়, নজরে রাখে বা চোখে রাখে।
একদিন সোনাকে নিয়ে নদীতে নাইতে গেছে বাপ মায়ে। একদিন সোনাকে নিয়ে নদীতে নাইতে গেছে। নদীতে নাইতে শব্দের অর্থ হচ্ছে স্নান করা। তখন নদীর জলে পুকুরের জলে স্নান করা হতো, তখন বাড়ি বাড়ি এরকম টিউবওয়েল ছিল না। তো একদিন সোনাকে নিয়ে নদীতে নাইতে গেছে বাপ মায়ে, অর্থাৎ বাবা মা একদিন সোনাকে নিয়ে নদীতে স্নান করতে গেছে। নাইয়ে ধুইয়ে গা মুছিয়ে দিতে যাবে কি, দেখে মেয়ের গায়ে বালি চিকচিক করে। দেখো, নাইয়ে ধুইয়ে অর্থাৎ সোনাকে স্নান করানোর পরে যখন গা মোছাতে যাবে তখন দেখে মেয়ের গায়ে বালি চিকচিক করছে। কত মুছলে কত ঝাড়লে সে বালি আর কিছুতেই ঝরে না। অর্থাৎ মেয়ের গায়ে যে বালি লেগে রয়েছে সেটা অনেক মোছা হলো, অনেক ঝাড়া হলো, কিন্তু সেই বালি তার গা থেকে কিছুতেই ঝরছে না। তখন ভালো করে নিরীক্ষণ করে চাষি বললে, অ বউ, এ তো বালি নয়, এ যে দেখছি সোনা। অর্থাৎ তারপরে যখন ঝাড়লেও সোনার গা থেকে সেই বালিগুলো যাচ্ছে না, তখন চাষি ভালো করে নিরীক্ষণ করে অর্থাৎ পর্যবেক্ষণ করে বা ভালোভাবে সেটাকে দেখে তার বউকে বললেন যে এ তো বালি নয়, এ যে দেখছি সোনা। অর্থাৎ সেই নদীর জলে সোনা প্রবাহিত হয়। এই যে দেখছি সোনা, এটা যখন চাষির বউকে চাষি জানায়, তুই মেয়ের হাতে কাকন দিতে চাইছিলি, তা নদীমা তোর মেয়ের সারা গায়ে গয়না পরিয়ে দিয়েছেন। অর্থাৎ চাষি তার বউকে জানায় যে তুই তো মেয়ের হাতে কাকন দিতে চাইছিলি, তুই তো মেয়ের হাতে সোনার চুড়ি দিতে চাইছিলি, এখন দেখ নদীমা তোর মেয়ের সারা গায়ে সোনার গয়না পরিয়ে দিয়েছে। এটা চাষি তার বউকে বলে। তাই নাকি বলে মেয়েকে আঁচল দিয়ে ঢেকে ঢুকে চাষি বউ বাড়ি নিয়ে এলো। তাই নাকি এটা বললো, অর্থাৎ বিস্ময়ে চাষির বউ এটা বললো। তারপরে বলে কি করলো, মেয়েকে আঁচল দিয়ে ঢেকে ঢুকে, অর্থাৎ মেয়ের গায়ে যে সোনা লেগে রয়েছে সেটা যেন কেউ দেখে না নেয়, তার জন্য মেয়েকে আঁচল দিয়ে সারা শরীর ঢেকে ঢুকে চাষির বউ বাড়ি নিয়ে এলো। একদিন বাবা গেছে খেতে, মা রান্নাঘরে দুধ জাল দিচ্ছে, দুধ উথলবে করছে। সোনা উঠোনে একা। এক চোর এতদিন ধরে তককে ছিল, এসে সোনাকে তুলে নিয়ে চম্পট। দেখো, ভালো করে ব্যাপারটা বোঝো। একদিন বাবা গেছে খেতে, অর্থাৎ চাষি যেহেতু সে মাঠে চাষ করতে গেছে, আর মা রান্নাঘরে দুধ জাল দিচ্ছে। দুধ জাল দেওয়ার সময় তোমরা যারা বাড়ির কাজ দেখেছো, মায়ের কাজ দেখেছো, তারা দেখবে যে দুধ জাল দেওয়ার সময় অত্যন্ত সতর্ক থাকতে হয়, কারণ দুধ কিছুক্ষণ জাল দেওয়ার পরে উথলে পড়ে যায়, তো এর জন্য সতর্ক থাকতে হয়। তো মা রান্নাঘরে দুধ জাল দিচ্ছে, দুধ উথলবে করছে। সোনা তখন উঠোনে একা ছিল। একটা চোর এতদিন তককে ছিল, যেহেতু সোনাকে সবসময় তার মা নজরে রাখে আর সামনে দিয়ে বেড়া দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, কিন্তু চোরটি সুযোগ করতে পারছিল না বা সুবিধা করতে পারছিল না সোনাকে চুরি করার। তো আজকে যেহেতু সে সুযোগটা পেল, তখন সে কি করলো, তখন সে এসে সোনাকে নিয়ে চম্পট দিল। মা দুধ খাবার জন্য ডাকতে এসে দেখে মেয়ে নেই। অর্থাৎ মা যখন দুধ জাল দেওয়ার পরে মেয়েকে দুধ খাওয়াবে বলে মেয়েকে ডাকতে আসে, এসে দেখে মেয়ে নেই। তখন কি হয় ভেবে চাষি 1 ঘন্টা বেঁধে দিয়েছিল ঘরের মধ্যে। কখন কি হয় ভেবে চাষি 1 ঘন্টা বেঁধে দিয়েছিল ঘরের মধ্যে। অর্থাৎ চাষি এই যে কোনো বিপদ যদি আসে বা কোনো বিপদে আপদে একটা ঘন্টা বেঁধে দিয়েছিল চাষি ঘরের মধ্যে, যাতে কোনো বিপদে আপদে চাষির বউ সেই ঘন্টাটা বাজালে চাষি বুঝতে পারে এবং মাঠ থেকে তাড়াতাড়ি করে ছুটে আসতে পারে। সেইটি ধরে মা পাগলের মতো বাজাতে লাগলো, ঢং 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 ঢং। অর্থাৎ চাষি বুদ্ধি করে তাদের বাড়িতে যে ঘন্টা বেঁধে দিয়েছিল, যে বিপদ আপদ আসলে চাষির বউ এই ঘন্টা বাজালে চাষি মাঠ থেকে শুনতে পাবে এবং সে বুঝতে পেরে তাড়াতাড়ি বাড়ি ছুটে আসবে। তারপরে চাষির বউ সেই ঘন্টা বাজালো যথারীতি, সারা গা ছুটে এলো। তারপরে হাতের কাছে যে যা পেলো তাই নিয়ে ছুটলো চোর ধরতে। অর্থাৎ ঘন্টা বাজানোর পরে সারা গ্রামের লোক ছুটে এলো চাষির বাড়িতে, এবং তারা যখন শুনলো সোনাকে কোনো এক চোর চুরি করে নিয়ে গেছে, তখন তারা হাতের কাছে যে যা পেলো অস্ত্র, অর্থাৎ অস্ত্র বলতে বাড়ির জিনিসপত্র, লাঠি সোঁঠা, যে যা পেলো সেটা নিয়ে সকলে ছুটলো চোর ধরতে। চোর ওদিকে সোনাকে নিয়ে হনহনিয়ে যাচ্ছে। হনহন করে হাঁটা মানে কি, তাড়াতাড়ি করে হাঁটা, মানে যতটা পরিমাণ তাড়াতাড়ি করে হেঁটে পারা যায় ততটা পরিমাণ তাড়াতাড়ি করে হাঁটা। চোর ওদিকে সোনাকে নিয়ে হনহনিয়ে যাচ্ছে, অর্থাৎ তাড়াতাড়ি চলে যাচ্ছে সোনাকে নিয়ে। বড় রাস্তায় পড়েই দেখে কি প্রকাণ্ড 2-3টে গাড়ি আসছে। অর্থাৎ চোর বড় রাস্তায় উঠে দেখে ভীষণ বড় 2-3টে গাড়ি আসছে। হঠাৎ সামনের গাড়ি থেকে একজন চেঁচিয়ে বললে, আরে ওই তো। সব কটা গাড়ি একসাথে ঘ্যাঁচ করে থেমে গেল।
অর্থাৎ সেই গাড়ি থেকে একজন চেঁচিয়ে বলল কি, আরে ওই তো সবকটা গাড়ি একসাথে কি ঘ্যাচ করে, অর্থাৎ সবকটা গাড়ি একসাথে ব্রেক কষে দিল এবং সমস্ত গাড়িগুলো 2-3টে গাড়ি একসাথে ব্রেক কষে থেমে গেল। 2-3জন একসঙ্গে লাফিয়ে পড়ে চোরকে ধরে ফেললে, অর্থাৎ 2-3জন একসাথে গাড়ি থেকে লাফ দিয়ে পড়ে চোরকে ধরে ফেললো। চোর বললে এ তো আমার মেয়ে। চোর তখন ভয় বলল, এ তো আমার মেয়ে, তোমরা আমাকে ধরছো কেন, এটা তো আমার মেয়ে। বড্ড কান্নাকাটি করছিল তাই বেড়াতে নিয়ে যাচ্ছিলুম। চোর বলল যে এ তো আমার মেয়ে, এ তো বাড়ি কান্নাকাটি করছিল তাই আমি একে বেড়াতে নিয়ে যাচ্ছিলুম যাতে সে কান্না না করে। গায়ের লোকেরা পেছন থেকে গর্জন করে বললে মিথ্যে কথা, অর্থাৎ ততক্ষণে গ্রামের লোক সবাই চলে এসেছে এবং তারা গর্জন করে উঠলো, অর্থাৎ রাগে চিৎকার করে বলল যে মিথ্যে কথা বলছে, ওই চোর মিথ্যে কথা বলছে, ও চোর। চাষিও ততক্ষণে ভিড় দেখে ক্ষেত থেকে ছুটে এসেছে। তার ক্ষেত থেকে ছুটে এসেছে। সোনা বাবার কোলে ঝাঁপিয়ে পড়লো। তারপরে সোনা তার বাবার কোলে কি ঝাঁপিয়ে পড়লো। চাষি বললে আপনারা, অর্থাৎ চাষি তারপরে বলল যে আপনারা কারা। তারপরে দেখো যে লোকগুলো গাড়িতে করে এসেছিল, 2-3টে বড় বড় গাড়িতে করে এসেছিল, তারা কি বলল, তারা বলল আমরা সরকারের লোক, আপনার মেয়ের কথা শুনে যন্ত্রপাতি নিয়ে এসেছি নদীতে সোনা খুঁজতে। তাহলে ব্যাপারটা ভালো করে বোঝো, সোনা ওই যে নদীতে গেছিল স্নান করতে, তারপরে তার গায়ে সোনা লেগে গিয়েছিল, এটা কোনো একটাভাবে সরকারের কাছে সেই খবরটা পৌঁছায়। তো তার জন্য তারা যন্ত্রপাতি নিয়ে ওই নদীতে সোনা খুঁজতে এসেছিল। তারপরে দেখো কি বলল, খুঁজুন, অর্থাৎ চাষি বলল যে খুঁজুন। তারপরে দেখো লোকেরা গাড়ি করে সোনা আর সোনার বাবাকে পৌঁছে দিয়ে যন্ত্রপাতি বসিয়ে নদীতে সোনা খুঁজতে গেল। তারপরে 2-3টে গাড়ি করে যে সরকারি লোকগুলো এসেছিল নদীতে সোনা খুঁজতে, তারা কি করলো, তারা তাদের নিজস্ব গাড়িতে করে সোনাকে এবং সোনার বাবাকে তাদের বাড়িতে প্রথম পৌঁছে দিল। তারপরে তারা নদীর মধ্যে বড় বড় যন্ত্রপাতি বসিয়ে নদীতে সোনা খোঁজার কাজে লেগে গেল। সেই থেকে সেই গায়ের নাম হলো সোনারগাঁ। তারপর থেকে এই গায়ের নাম হলো কি, নাম হলো সোনারগাঁ। যেহেতু ওই গ্রামের নদীতে সরকারি লোকজন সোনা খুঁজতে এসেছে, এর জন্য ওই গ্রামের নাম হয়ে গেল সোনারগাঁ। এটা কিন্তু তোমাদের পরীক্ষা আসতে পারে যে কেন ওই গ্রামের নাম হলো সোনারগাঁ। কারণ সরকারি লোকেরা ওই গ্রামের নদীতে যন্ত্রপাতি বসিয়ে সোনা খোঁজার কাজ করছিল। এরপর থেকেই গ্রামের নাম হয়ে যায় সোনারগাঁ। সরকারের লোকেরা নদীর জলে সোনা পেল বটে, কিন্তু এত কম যে তা তোলা পোষাবে না। দেখো গল্পে বলা হচ্ছে যে সরকারের লোকেরা নদীর জলে সোনা পেল, অর্থাৎ তারা কিন্তু খুঁজে সোনা পেয়েছিল সেই নদীর জলে, কিন্তু সেই সোনা এত কম, অর্থাৎ পরিমাণে এতটাই কম পেয়েছিল তারা যে তা তোলা পোষাবে না। অর্থাৎ সেই সোনাটুকু তুলতে যতটা পরিমাণ টাকা খরচা হয়ে যাবে, সেই সোনাটুকু বিক্রি করে কিন্তু সেই পরিমাণ দাম উঠবে না। তাই বলা হচ্ছে তা এত কম যে তা তোলা পোষাবে না। অর্থাৎ প্রাপ্ত সোনার মূল্যের থেকে তাদের সেই সোনাটা খুঁজতে আরও বেশি খরচা হয়ে যাবে, সেটাই এখানে বলা হচ্ছে। পাততাড়ি গুটিয়ে তাঁবু উঠিয়ে যেদিন তারা চলে গেল, গায়ের লোক হাঁপ ছেড়ে বাঁচল, নদীমাও হাঁপ ছাড়লেন। পাততাড়ি গুটিয়ে বলাটা কেন হয়েছে, অর্থাৎ তাদের যত যন্ত্রপাতি আছে, তাদের যত তাঁবু আছে যেখানে তারা থাকতেন, সমস্ত কিছু গুছিয়ে, সমস্ত মালপত্র গুছিয়ে তাঁবু উঠিয়ে তারা চলে গেল। অর্থাৎ সেই সমস্ত সরকারি লোক যারা নদীতে সোনা খুঁজতে এসেছিল তারা চলে গেল। যেদিন চলে গেল গায়ের লোক হাঁপ ছেড়ে বাঁচলেন, অর্থাৎ গ্রামের লোক যেন একটা শান্তির নিঃশ্বাস ফেললেন। তাদের যেন একঘেয়েমিতা লেগে গেছিলো, যেহেতু যন্ত্রপাতির কলকবজার শব্দ সারাদিন ধরে তাদের শুনতে হতো, এর জন্য তারা হাঁপ ছেড়ে বাঁচলো, তারা একটা শান্তির নিঃশ্বাস, দীর্ঘশ্বাস ছাড়লো। নদীমাও হাঁপ ছাড়লেন, অর্থাৎ নদীর বুকে যেহেতু বড় বড় কলকবজা বসিয়ে সারাদিন সারা রাত খোঁড়া হতো, এর জন্য যে নদীর বুকে বড় বড় যন্ত্রপাতি, ভারী যন্ত্রপাতি বসানো হতো এবং তার একটা শব্দও রয়েছে যে যান্ত্রিক শব্দ, সেটা যেন নদীমা এতদিন সহ্য করতে পারছিল না। নদীমাও যেন তাই তারা চলে যাওয়ায় খুশি হলো, অর্থাৎ হাঁপ ছেড়ে বাঁচলো। খোঁড়াখুড়িতে এতদিনের ময়লা বেরিয়ে তলাটা পরিষ্কার হয়ে গেল কিনা, অর্থাৎ নদী মায়ের খুশি হওয়ার আরও একটা কারণ আছে, অর্থাৎ নদীর বুকে যে সমস্ত পলি জমে গেছিলো এতদিনের খোঁড়াখুড়িতে, সেই সমস্ত পলি বা সেই সমস্ত ময়লাও বেরিয়ে নদীর তলাটা পরিষ্কার হয়ে গিয়েছিল। তাছাড়া বুঝতেই পারছো, বুকের ওপর দম আটকানো নল বসানো ইঞ্জিনের আওয়াজ ও কি কারো ভালো লাগে? অর্থাৎ এখানে লেখকই বলছেন, নিজের মনেই অন্যকে প্রশ্ন করছেন। তাছাড়া বুঝতেই পারছো, বুকের ওপর দম আটকানো নল বসানো ইঞ্জিনের আওয়াজ, অর্থাৎ নদীর বুকের ওপর, আমি একটু আগেই যেটা বললাম, নদীর বুকের উপর যে তারা বড় বড় যন্ত্রপাতি বসিয়েছিল, নল বসানো, তারপরে ইঞ্জিন বসিয়েছিল, যার আওয়াজ, ওই আওয়াজ কি কারো ভালো লাগে? তুমি একটু চিন্তা করে দেখো তো, যে তোমার বুকের ওপর যদি কোনো যন্ত্রপাতি বসিয়ে রাখা হয় সারাদিন সারা রাত, তাহলে তোমার কেমন লাগবে? এবং সেই যন্ত্রপাতিতে যদি সারাদিন কাজ করা হয়
হয় এবং যন্ত্রপাতিতে সারাদিন আওয়াজ হয়, তাহলে কি তোমার ভালো লাগবে? মোটেই ভালো লাগবে না। তো লেখক বলছেন যে সেটা নদীরও ভালো লাগতো না, তাই তারা চলে যাওয়ায় নদী যেন খুশি হলো, নদী যেন হাঁপ ছেড়ে বাঁচলো। মন খুলে স্রোতের আঁচল দুলিয়ে কুলকুল করে বইতে লাগলেন আর দুকুল ভরে ফসল ফলাতে লাগলেন। তারপর থেকে নদী কী করলো, যেহেতু নদীর তলাটাও পরিষ্কার হয়ে গেছে, এখন নদীর জলের গতিও সুন্দর হয়েছে, তাই যেন নদী স্রোতের আঁচল দুলিয়ে দুলিয়ে, অর্থাৎ নদী যেন তার নিজস্ব মহিমায় চলতে লাগলেন মহা আনন্দে। স্রোতের আঁচল দুলিয়ে দুলিয়ে নদীর জলের যে চলার কুলকুল ধ্বনি, সেই ধ্বনি করে বইতে লাগলেন আর দুকুল ভরিয়ে, যেহেতু নদীর প্রচুর জল এবং নদীর গতিও ভালো, নদীর জলের গতিও তখন ভালো হলো, এর ফলে কি নদীর দুকুল ভরিয়ে ফসল ফলাতে লাগলেন, অর্থাৎ তাদের চাষিদের উপকারী হলো। তারপরে দেখো কি বলা হয়েছে, সোনা আরও বড় হয়েছে। তারপরের কাহিনীর পরের অংশ বলা হচ্ছে, আমরা যে ছোট্ট সোনা, যে ছোট্ট মেয়েটির কথা আমরা কাহিনীর প্রথম দিকে পড়েছি, তো সে এখন বড় হয়েছে, সোনা আরও বড় হয়েছে, পাঠশালার উঁচু ক্লাসে পড়ে। সংস্কৃতের দিদিমণি নাম রেখেছে নদীমাতৃকা। তাহলে দেখো, এটা কিন্তু পরীক্ষায় শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে যে সংস্কৃতের দিদিমণি তার কি নাম রেখেছিল, সোনার নাম কি রেখেছিল? সংস্কৃতের দিদিমণি সোনার নাম রেখেছিল নদীমাতৃকা। নদীমাতৃকা শব্দের অর্থ হচ্ছে নদী যার মায়ের মতন। নদীমাতৃকা নাম তার কেন রাখা হয়েছে? কারণ সোনা নদীকে খুব ভালোবাসতো, নদীকে সে মায়ের মতন ভালোবাসতো, এর জন্য সংস্কৃতের দিদিমণি সোনার নাম রেখেছিল নদীমাতৃকা। নদীমাতৃকা বন্ধুদের নিয়ে নদীতে সাঁতার কাটে, ওবেলা 1 ঘন্টা এবেলা 1 ঘন্টা, অর্থাৎ দিনে 2 বার এই নদীমাতৃকা অর্থাৎ সোনা নদীতে বন্ধুদের নিয়ে সাঁতার কাটে। বন্ধুরা বলে, আমরাও তো সাঁতার জানি, কিন্তু তুই যে জলের মাছ। নদীমা হিরণ্যবক্ষা ঢেউ দুলিয়ে হাসেন, সোনার হাতে গলায় সোনা চিকচিক করে। অর্থাৎ বন্ধুরা বলে যে আমরাও যে সাঁতার জানি, কিন্তু তুই যে জলের মাছ, অর্থাৎ বন্ধুদের সকলের থেকে সোনা সাঁতার খুব ভালো কাটতো। সোনা বা নদীমাতৃকা যার নাম দিয়েছিল কে? সংস্কৃতের দিদিমণি, সেই মেয়েটি খুব ভালো সাঁতার কাটতে পারতো, ঠিক যেন জলের মাছের মতন সাঁতার কাটতো, তার জলে সাঁতার কাটতে যেন কোনো রকম কষ্ট ছিল না। সে এখানে বলাই হচ্ছে যে এবেলা 1 ঘন্টা ওবেলা 1 ঘন্টা, অর্থাৎ দিনে সে 2 বার 2 ঘন্টা করে, 1 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা করে সে জলে সাঁতার কাটতো এবং বন্ধুরাও তার সাঁতারের প্রশংসা করতো, সে যেন জলের মাছের মতন সাঁতার কাটতো। নদীমা হিরণ্যবক্ষা ঢেউ দুলিয়ে হাসেন, অর্থাৎ তাদের এই সাঁতার কাটা, শিশুদের এই কোলাহল, তাদের এই যে কথাবার্তা, সেগুলো শুনে নদীমা, অর্থাৎ যে নদীতে তারা স্নান করেন সেই নদীকে নদীমা বলে সম্বোধন করা হচ্ছে, সেই নদীমা ঢেউ দুলিয়ে হাসেন। হিরণ্যবক্ষা কেন বলা হচ্ছে নদীমাকে? হিরণ্যবক্ষা শব্দের অর্থ হচ্ছে যার বুকের মধ্যে সোনা লুকানো থাকে। ভালো করে বোঝো, হিরণ্যবক্ষা শব্দের অর্থ কি? যার বুকের মধ্যে সোনা লুকানো থাকে। এই গ্রামের যে নদীটা ছিল, তার বুকে তো তার জলের স্রোতে তো এমনিতেই সোনা ছিল, আমরা জানি, যেই সোনা খুঁজতে এসেছিল সরকারের লোক। আরও একটা অর্থে হিরণ্যবক্ষা এখানে বলা হচ্ছে যে সোনা নামক যে মেয়েটি, সেই মেয়েটি যখন ওই নদীতে স্নান করে তখনও তো ওই নদীর বুকে সোনা থাকে, অর্থাৎ সোনা সেই নদীর বুকে সাঁতার কাটে। এটা একটা মেয়ের নাম অর্থে সোনা তখন নদীর বুকে থাকে। আর নদীর বুকে এই যে এই গ্রামের নদীটা রয়েছে, সেই নদীর বুকে তো এমনিতেই সোনা রয়েছে, আমরা জানি যে ওই নদীর জলের স্রোতে সোনা মিশে রয়েছে। তাই এখানে বলা হচ্ছে যে নদীমা হিরণ্যবক্ষা, অর্থাৎ এই নদীমা যে কিনা বুকে সোনা ধারণ করে থাকে, সেই নদীমা হিরণ্যবক্ষা কি ঢেউ দুলিয়ে দুলিয়ে হাসেন, সোনার হাতে গলায় সোনা চিকচিক করে। তো ওই নদীতে স্নান করতে গেলেই মানুষের গায়ে কি সোনার যে বালির দানার মতন সূক্ষ্ম সূক্ষ্ম সোনা গায়ে লেগে যেত, এর ফলে কি গা চিকচিক করতো। তাই এখানে বলা হচ্ছে সোনার হাতে গলায় সোনা চিকচিক করে। তারপরে দেখো আর একটা অদ্ভুত ব্যাপার শোনো, নদীকে কেউ নোংরা করলে সোনা ঠিক টের পায়, যেখানেই থাকুক বাঘিনীর মতো ছুটে আসে। অর্থাৎ আর একটা অদ্ভুত ব্যাপার ছিল, সেটা হলো যে নদী যদি কেউ নোংরা করে, সোনা সেটা কখনোই সহ্য করতে পারতো না। যদি সোনা টের পায় যে ওই মানুষটি নদী নোংরা করছে বা ওই জায়গায় নদী নোংরা করা হচ্ছে, সে বাঘিনীর মতো ছুটে আসে। বাঘিনী কি? স্ত্রী বাঘ, অর্থাৎ মেয়ে বাঘ অর্থে বাঘিনী শব্দটি ব্যবহার করা হচ্ছে। সে বাঘিনীর মতন হিংস্রভাবে ছুটে আসে। একজনকে তো আধমরা করে ছেড়েছিল, অর্থাৎ কোনো একজন যে কিনা নদী নোংরা করছিল তাকে মেরে মেরে সোনা আধমরা করে দিয়েছিল। অর্থাৎ নদীর প্রতি তার যে টান, নদীর প্রতি তার যে ভালোবাসা, সেটা কিন্তু এই গল্পে প্রকাশিত হচ্ছে। এর সাথে সাথে দেখো গল্পটিতে প্রকৃতির সাথে মানুষের যে একটা
টান রয়েছে, ভালোবাসা রয়েছে, সেটাও ফুটে উঠছে। এখানে সোনার যে টান রয়েছে প্রকৃতির প্রতি অর্থাৎ নদীর প্রতি, সেটাই এখানে বিশেষ করে ফুটে উঠছে। তো এর জন্য সোনা কি, সোনা নদীকেও নোংরা করলে সহ্য করতে পারতো না, এমনকি একজনকে সে একবার আত্মরাও করে ছেড়েছিল, সে নদী নোংরা করছিল তাই। আর একজন কারখানা বসিয়েছিল, দেখো আর একজন কারখানা বসিয়েছিল নদীর পাশে, হু হু করে নোংরা জল পড়ছিল নদীতে, অর্থাৎ সেই কারখানা থেকে নদীতে হু হু করে নোংরা জল পড়ছিল। সোনা সবাইকে নিয়ে ধর্ণা দিয়ে বন্ধ করে ছাড়লো, অর্থাৎ সোনা প্রতিবাদ করেছিল, ধর্ণা দিয়েছিল, ধর্ণা দিয়ে সেই কারখানাটা বন্ধ করেই ছেড়েছিল সে। সেই থেকে সোনার গায়ের লোকেরা কেউ নদী নোংরা করে না, অর্থাৎ এই ঘটনার পর থেকে সোনার গায়ের লোকেরা অর্থাৎ এই গ্রামের লোকেরা আর কেউ নদী নোংরা করে না। ভিন গায়ের লোকেরা এসে বলে, বাহ তোমাদের এখানে নদী তো বেশ পরিষ্কার। অর্থাৎ অন্য গ্রামের মানুষেরা এই গ্রামে আসলে কি কথা বলে, অন্য গ্রামের মানুষেরা এই গ্রামে এসে এই গ্রামের নদী যখন দেখে অত্যন্ত পরিষ্কার, তখন তারা প্রশংসাসূচক ধ্বনি দিয়ে বলে যে বাহ তোমাদের এখানে নদী তো বেশ পরিষ্কার, আমাদের ওখানে তো এই নদী যেন নর্দমা, অর্থাৎ এই নদী যখন প্রবাহিত হয়ে অন্য গ্রামে গেছে এবং সেই অন্য গ্রামের লোকটি যখন এই গ্রামে এসে দেখেছে এইখানকার নদীর যেখান দিয়ে প্রবাহিত হয়েছে সেই জায়গাটুকু অত্যন্ত পরিষ্কার, তখন সেই লোকটি জানায় বাহ তোমাদের এখানে তো নদীটা অত্যন্ত পরিষ্কার, আমাদের এইখানেই এই নদী যখন গেছে তখন এই নদীটাই যেন নর্দমা হয়ে গেছে। অর্থাৎ তারা সেই নদী পরিষ্কার করে না। আর এই গ্রামের নদী পরিষ্কার থাকার বা এই গ্রামের নদীর জল অত্যন্ত স্বচ্ছ থাকার প্রধান কারণ ওই মেয়েটি সোনা, যাকে বলা হয় নদী মাতৃকা, অর্থাৎ নদী যার মায়ের মতো, নদীকে ওই মেয়েটি অর্থাৎ সোনা নামক মেয়েটি অত্যন্ত ভালোবাসতো, মায়ের মতন ভালোবাসতো, তাই নদীকে কেউ নোংরা করলে সে সহ্য করতে পারতো না। সোনা বলে নদী যে মা, সত্যিকারের মা, অর্থাৎ সোনা কি বলে, সোনা বলে নদী তো মা, অর্থাৎ নদী মায়ের মতো, সত্যিকারের মা। শুধু কি জল, জলকে জল, দুধকে দুধ, দেখনি ধানের বুকে টস টস করে, মায়ের দুধ খাও আর মায়ের গায়ে কাদা ছোড়ো, তোমরা কি মানুষ না পিশাচ। দেখো গল্পের একদম শেষ অংশে কিন্তু আমাদের লেখক একটা অতি গুরুত্বপূর্ণ একটি বার্তা দিতে চাইছেন, এটা মন দিয়ে শোনো। সোনা কি বলে, এই গল্পের প্রধান চরিত্র যে মেয়েটি সোনা, সেই সোনা কি বলে, সোনা বলে নদী যে মা, সত্যিকারের মা, অর্থাৎ নদী সত্যিকারের মা। শুধু কি জল, অর্থাৎ নদী কি শুধুমাত্র আমাদের জলই দান করে, না, জলকে জল, দুধকে দুধ, দেখনি ধানের বুকে টস টস করছে, অর্থাৎ এখানে যে ধান যে ফসল, ধানের যে চাল, সেই চালটিকে মায়ের দুধের সাথে তুলনা করা হচ্ছে। দেখো মায়ের দুধ খেয়ে যেমন একটা শিশু বেঁচে থাকে, ঠিক তেমনই এই যে ধানের থেকে যে অন্ন আসে বা ভাত আসে, সেটা খেয়ে সমস্ত মানুষ বেঁচে থাকে, সমস্ত সমাজ বেঁচে থাকে। এর জন্যই এই ধানকে বলা হচ্ছে মায়ের দুধের সাথে তুলনা করা হচ্ছে। তো এই ধান কার জন্য ফলছে, এই ধান নদীর বুকের যে জল, সেই জলের দ্বারাই কিন্তু এই ধান ফলছে, তার জন্য এই জলকে মায়ের দুধের সাথে তুলনা করা হচ্ছে। এর জন্যই বলা হচ্ছে যে নদী মায়ের মতন, সত্যিকারের মায়ের মতন, তাই বলা হচ্ছে মায়ের দুধ খাও আর মায়ের গায়ে কাদা ছোড়ো। সোনা বলছে যে তোমরা এই মায়ের দুধই তো খাও, আবার তার গায়েই কাদা ছোড়ো, তোমরা কি নিজের মায়ের গায়ে কাদা ছুটতে পারবে, নিজের মায়ের বুকের দুধ খেয়ে নিজের মায়ের গায়ে কাদা ছুটতে পারবে, কখনো পারবে না। তাহলে এই নদীর জলের জন্য ফসল যে ফলে ওঠে, সেই ফসল তোমরা খাও, সেই অন্ন তোমরা খাও, এই যে মা আমাদেরকে জল দান করে বলেই সেই ফসলটা হয়, তোমরা সেই ফসলটা খেয়ে নাও, মায়ের বুকের দুধ খাও, কিন্তু তোমরা সেই নদীর গায়েই কাদা ছোড়ো। এই প্রশ্নটা শোনা করে, তোমরা কি মানুষ নাকি পিশাচ, অর্থাৎ তোমরা কি সত্যিকারের মানুষ না পিশাচ বা দৈত্য, অর্থাৎ তোমাদের মধ্যে কি কোনো মনুষ্যত্ব নেই যে নদীর বুকে তোমরা কাদা ছোড়ো। অর্থাৎ এখান থেকে কিন্তু আমরা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বার্তা পাই যে শুধুমাত্র আমাদের নদীকে যে নোংরা করতে আমরা পারবো না তা নয়, প্রকৃতির কোনো অংশকেই আমাদের নোংরা করার কোনো অধিকার নেই। আমরা এই প্রকৃতিতে বাস করছি, আমরা এই প্রকৃতির মধ্যে বেঁচে আছি, তো আমাদের উচিত, আমাদের কর্তব্য মানুষ হিসেবে প্রকৃতিকে সুস্থ রাখা এবং প্রকৃতিকে সুন্দর রাখা, তাহলে আমরা আরও ভালোভাবে বাঁচতে পারবো। আমরা গল্পটি পড়ে কিন্তু এইরকম একটা বার্তাই পাই এই সোনা মেয়েটির মাধ্যমে। তো এটাই ছিল সোনা গল্পটি পাঠের মাধ্যমে বিষয়বস্তুর সম্পূর্ণ বিশ্লেষণ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। তোমাদের যদি নির্দিষ্ট কোনো টপিকের ওপর ভিডিও দরকার হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। ভালো থেকো সকলে। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।